আমাদের টিনেজার বাচ্চাদের মুখ ভর্তি যখন ব্রণ উঠছে, আমাদের অনেক প্যারেন্টস ব্রণকে কোনো রোগ হিসেবেই আসলে বিন্দুমাত্র মূল্যায়ন করতে চান না। তারা মনে করেন এটা বয়ঃসন্ধিতে এসছে, আসারই কথা, এই সময় অনেকেরই আসে, এটা নিজে থেকে চলে যাবে। এই যে একটা প্রাথমিক ধারণা আছে, সেটাকে আমি পুরোপুরি ভুল বলছি না। এটা বাস্তব। আসলে এই সময়টাতে আমাদের নতুন করে আমাদের সন্তানদের শরীরে হরমোনের যে তারতম্য আছে, তাতে ব্রণ হতে পারে। কিন্তু কিছু, কিছু ব্রণকে আমরা ফেলে রাখাটা আসলেই নিরাপদ মনে করছি। বিশেষ করে যেই ব্রণগুলো একদম শুরু থেকে গর্ত করছে। আপনি দেখছেন একেকটার পর একেকটা বাচ্চাটার ব্রণ উঠছে, প্রত্যেকটায় ছোট্ট, ছোট্ট, ছোট্ট ছিদ্র রেখে যাচ্ছে। এই ব্রণটা কি আসলে আমরা ফেলে রাখতে পারি? উত্তর হচ্ছে একেবারেই না। আমাদের অনেকের ব্রণ, এই যে আমাদের ১২, ১৩, ১৪, ১৯ পর্যন্ত যে ব্রণগুলো আছে, অনেকের ব্রণ দেখবেন অনেক আছে মুখে ঠিকই, কিন্তু এটার গর্তের প্রবণতা নাই, দাগগুলো আসছে যাচ্ছে, তেমন তীব্র কিছু না, বেসিক একটু স্কিন কেয়ার করলে ভালো থাকছে। এই ব্রণগুলোর জন্য আমরা অপেক্ষা করতে পারি। কিন্তু সেই ব্রণগুলো না, যেটা খুবই stubborn একটা প্যাটার্ন দেখাচ্ছে এবং খুবই তীব্রভাবে পুরো মুখ ছেয়ে গেছে এবং যেগুলোর গর্ত করার ধাঁচ আছে। যখনই আপনি একজন স্পেশালিস্ট ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, আমাদের ব্রণের ট্রিটমেন্ট নিয়ে কিন্তু প্যারেন্টসদের মধ্যে অনেক ভয় আছে। আজকের ভিডিওটাতে আমি চেষ্টা করব পুরো জার্নিটা কেমন যায় সেটা আপনাদেরকে একটু ধারণা দিতে। প্রথমত, যখন একটা ব্রণ আমাদের সামনে একজন পেশেন্ট ব্রণ নিয়ে আসে, টিনেজার, আমরা প্রাথমিকভাবে প্রয়োজন হয় এটাকে ক্যাটেগরাইজ করা। যে ব্রণটাকে আমরা মাইল্ড বলছি, মডারেট বলছি নাকি সিভিয়ার বলছি। এবং আরেকটা ভাবে আমরা চিন্তা করি এটা কি জাস্ট প্যাপুলার, প্যাপুলোপাস্চুলার, নাকি এটা নডুলোসিস্টিক একনি, এবং এটার গর্ত করার প্রবণতা কেমন, এটার দাগ করার প্রবণতা কেমন। এই জিনিসগুলো অ্যাসেস করার পরে ব্রণ যেহেতু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এখানে প্রাথমিকভাবে আমাদের ওষুধটা কিন্তু অ্যান্টিবায়োটিক। অনেক প্যারেন্টস মনে করেন যে ব্রণে ১২ সপ্তাহ অ্যান্টিবায়োটিক ডাক্তার দিয়েছে, এটা মনে হয় ডাক্তার ভুলে লিখেছে, অথবা এই প্রেসক্রিপশনটা আমি আরো ২ জনকে দেখাই, এটাতে কোনো একটা ভুল আছে। আসলে এখানে কোনো ভুল নাই। যত আমাদের আপডেটেড রিসার্চ গুলো আছে, কোনো একটা ওষুধ একজন ডার্মাটোলজিস্ট চাইলেই কিন্তু তার প্রেসক্রিপশনে লিখে ফেলতে পারবেন না। আমাদের অ্যান্টিবায়োটিকের বেলাতে দেখা যায় ব্রণে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দেওয়ার ভূমিকা আছে এবং সেগুলোর এফিকেসি বা কার্যকারিতা যাচাইয়ের জন্য ন্যূনতম ১২ সপ্তাহ সময় প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে ডেইলি ডোজ অ্যান্টিবায়োটিক অনেকে রাখেন, অনেকে সপ্তাহে ৩ দিন এভাবে করে রাখেন এবং এই প্রত্যেকটা জিনিস আমাদের রিসার্চ ফাইন্ডিং থেকে আসা। তাই একটা প্রশ্ন অনেকের থাকে যে এই যে আমরা এত লম্বা সময় ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এটা আমার সন্তানের জন্য ক্ষতিকর কিনা? উত্তরটা হচ্ছে, আপনি যদি একজন ডক্টরের পরামর্শে এবং তার অধীনে থেকে কাজটি করেন এবং ওষুধের ডোজে নিজে থেকে কোনো পরিবর্তন না আনেন, তাহলে এটাকে আমরা নিরাপদ বলতে পারছি। এখন একটা প্রশ্ন হচ্ছে, তার মানে অ্যান্টিবায়োটিক যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা দিলেই তো আমার ব্রণটা সেরে যাওয়ার কথা। কিন্তু অনেক ব্রণ আমরা দেখি যে অ্যান্টিবায়োটিক দিলে ভালো থাকে, ছেড়ে দিলে খারাপ হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ২য় ধাপের ওষুধগুলোর প্রয়োজন হয়। ফিমেলের ক্ষেত্রে আমরা অ্যাডোলেসেন্ট একনি থেকে স্পাইরোনোল্যাকটেন অথবা আইসোট্রেটিনয়েন, এই দুটো ড্রাগ কিন্তু সেকেন্ড লাইনে চলে আসে সিভিয়ারিটি অনুযায়ী। স্পাইরোনোল্যাকটেন এই ওষুধটাকে আমরা প্রেশারের ওষুধ নামেই বেশি চিনি। কিন্তু রিসেন্ট অনেক এভিডেন্স দ্বারা এটা প্রমাণিত যে এটা অ্যাডোলেসেন্ট একনি, লেট অনসেট যেটা 30 এর কাছাকাছি একনি, এবং হরমোনাল একনি বা যেগুলো স্টাবার্ন একনি কোনোভাবেই সলভ করা যাচ্ছে না, এগুলোতে নিরাপদভাবে স্পাইরোনোল্যাকটেন ব্যবহার করা যায় অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি হিসেবে এবং তেমন কোনো মেজর সাইড ইফেক্ট ছাড়াই এই ওষুধটি অনেক মাস আমাদের প্রেসক্রিপশনে রাখা যেতে পারে এবং অনেক ডক্টরই রাখেন। এরপরে আরেকটি ওষুধ যেটা নিয়ে, বিশেষ করে নডুলোসিস্টিক যে একনিগুলো আছে, যেগুলোতে ব্যাপকভাবে আমাদের লিখতে হয় টিনেজ গ্রুপেই, সেটাও কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন থাকে, বিশেষ করে মেয়েদের জন্য, যে এটা আসলে নিরাপদ ওষুধ কিনা। কারণ এটা লিফলেটের ভেতরে বেশ কিছু রেড ফ্ল্যাগসের কথা আছে। আইসোট্রেটিনয়েন নিয়ে আমাদের সবচেয়ে বড় ভয় যে দীর্ঘমেয়াদী এটা আমাদের বিশেষ করে মেয়েদের বন্ধ্যাত্বজনিত কোনো সমস্যা করে কিনা, যেটা একেবারেই একটা অমূলক চিন্তা। আইসোট্রেটিনয়েন এমন একটা মেডিসিন যেটাকে আমরা টেরাটোজেনিক মেডিসিন বলি, অর্থাৎ এটা
একজন বিবাহিত নারী যিনি সন্তান ধারণের ইচ্ছা পোষণ করেন বা এখন চেষ্টা করছেন, সেই সময়টায় এই ওষুধটা কন্ট্রাইন্ডিকেটেড বা নিষিদ্ধ। যখন তিনি গর্ভাবস্থায় আছেন তখন নিষিদ্ধ এবং ব্রেস্ট ফিডিং এর সময়ও নিষিদ্ধ। শুধু এই ওষুধটাই নয়, একটু আগে আমরা যে স্পাইরোনোল্যাকটিন ওষুধটা বললাম এবং মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিকও কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা দেই না, আমরা এভয়েড করি। কিন্তু যদি আমরা সাধারণভাবে তীব্র ব্রণের ক্ষেত্রে আইসোট্রেটিনয়েন ব্যবহার করি, তাহলে এটা প্রাথমিকভাবে একটা ধারণা দেওয়ার জন্য বলছি। পেশেন্টের ওজন যদি 60 কেজি হয়, তাহলে 30 মিলিগ্রাম পার ডে সেফ একটা ডোজ, যদিও আমরা আরও লো ডোজে ওষুধটা স্টার্ট করি। এবং এখানে আমি একটা কথা প্যারেন্টসদেরকে বলবো যে অনেক জায়গাতে আমরা ব্রণটা কন্ট্রোল না নিয়েই দাগ সারানোর জন্য হুলুস-থুলুস করি, গর্তের ট্রিটমেন্টে আগে চলে যেতে চাই। যেই জিনিসটা অ্যাজ আ ডক্টর আমি কখনো রেকমেন্ড করি না। যতক্ষণ পর্যন্ত আমরা ব্রণটাকে কন্ট্রোল নিতে না পারছি, ততক্ষণ আসলে কোনো ধরনের প্রসিডিওর স্পেশালি টিনেজারদের প্রয়োজন নেই। টিনেজ একনিগুলোতে দাগ সারাবার জন্য, যেহেতু ওদের ভার্জিন স্কিন আমরা এক কথায় বলতে পারি, অ্যাক্টিভসগুলাই খুব ভালো কাজ করে এবং বয়স বুঝে আমরা অ্যাক্টিভগুলোতে যাই। একদম ছোট যাদের ১২-১৩, এই সময়টাতে আমাদের হায়ালুরনিক অ্যাসিড, নায়াসিনামাইড, অ্যাজিলিক আমরা সেফলি দিতে পারি। আরেকটু অ্যাডভান্স হলে আমরা নায়াসিনামাইড, অ্যাজিলিক, স্যালিসাইলিক, হায়ালুরনিকে থাকতে পারি। তাই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এগুলোই অনেক ভালো কাজ করে যায় দাগের ক্ষেত্রে। হ্যাঁ, তবে যদি আমরা দেখি যে প্রচুর গর্ত এসছে, তখন আমরা স্কিনের ম্যাচুরিটি বুঝে গর্তের ট্রিটমেন্টটার প্ল্যান করি। আর অবাঞ্ছিত লোমের ক্ষেত্রেও আমাদের যদি এটা সাইকোলজিক্যালি খুবই ডিস্ট্রেসিং হয় বাচ্চাটির জন্য, সেক্ষেত্রেও আমরা বয়স অনুযায়ী আ হেয়ার রিমুভাল প্ল্যানটা করতে পারি লেজারের মাধ্যমে। আমি এই ভিডিওটা বেসিক্যালি করতে চাচ্ছি আমাদের সমস্ত টিনেজ প্যারেন্টদের জন্য, যাদের সন্তানদের মুখে ব্রণ আছে এবং আমাদের কোনো বাচ্চাই আসলে ইমিউন না। যেকোনো বাচ্চার মুখে আসতে পারে। তাই ব্রণ ট্রিটমেন্ট নিয়ে আমরা যদি অনেক বেশি ভয় পেয়ে যাই, তাহলে ব্রণের আমাদের সোশ্যাল বার্ডেন, সাইকোলজিক্যাল বার্ডেন, ফাইন্যান্সিয়াল বার্ডেন অনেক বাড়ে এই রোগটার সমাজে। এটা বলতে বুঝাচ্ছি, আমরা যখন সাধারণ একটা জিনিস ভেবে একটা ব্রণের ট্রিটমেন্ট করি না, তখন এটা কমপ্লিকেটেড একনিতে চলে যায় এবং সেখান থেকে তীব্রভাবে এটা সাইড ইফেক্টগুলো, তীব্র দাগ, তীব্র গর্ত, এটা ফাইন্যান্সিয়াল লোড বাড়ায়। কারণ স্বাভাবিক দাগ সারানো আর কমপ্লিকেটেড দাগ সারানো দুটো নিশ্চয়ই এক না। গর্ত যখন হয় তখন গর্তের ট্রিটমেন্টটা আমাদের 60-71 লাখের উপরে খরচ হয়ে যাচ্ছে। তাই এটা আমাদের দীর্ঘমেয়াদী একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন। সাইকোলজিক্যালটা তো ছোট করে দেখার উপায়ই নাই। একটা বাচ্চা যার মুখে ব্রণ নাই, দাগ নাই, তার কনফিডেন্স লেভেল, আর যে বাচ্চাটার মুখে ব্রণ আছে, তীব্র গর্ত আছে, লোম আছে, সে বাচ্চার দুটো কনফিডেন্স লেভেল কি কখনোই এক হবে? অনেক কিছু আমরা এভাবে বলি যে এটা কোনো ব্যাপার না। আমাদের জন্য বলে যাওয়াটা কঠিন। কিন্তু যে এই জার্নিটার ভেতরে থাকে তার জন্য এটা খুব, খুব কঠিন একটা ব্যাপার। তাই যখনই আপনাদের ওষুধ নিয়ে কোনো কনফিউশন হবে, একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আপনারা জানেন সবাই যে এখন মেডিকেল সায়েন্সটা এমন না, নলেজগুলো, যে এটা শুধু ডাক্তারদের কাছে আছে এবং ওই বইটাতে কি লেখা আছে, ওই রিকমেন্ডেশনটাতে কি লেখা আছে শুধু তিনি জানেন। পৃথিবীর কারো পক্ষে জানা সম্ভব না। এখন আমরা টেকনোলজির কারণে ওই জায়গাটাতে নাই। তাই যে অমূলক ভয়গুলো আমরা আছে, আসুন আমরা সেই ভয়গুলো নিয়ে সরাসরি ডক্টরের কাছে জানতে চাই। সেগুলো নিয়ে আমরা নিজেরা এডুকেটেড হই এবং আমাদের বাচ্চা, তাদের কৈশোরের সময়টাকে আমরা সহজ করি এবং এমন ভাবে তাকে সাহায্য করি যাতে ব্রণের দাগ, ব্রণের গর্ত, এই দুটো সমস্যা তাকে আজীবন বইতে না হয়।